একুশের সভা থেকে বামেদের নরকঙ্কাল বলে আখ্যা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু বামেদের বিরুদ্ধে তারই ক্ষোভ কেন? সেই 1993 সাল যখন বামেদের বিরুদ্ধে একাধিক লড়াই করেছিল, অর্থাৎ বামেদের ভোট, অর্থাৎ নো আইডেন্টিটি নো ভোট, সেই বিষয়টি তুলে ধরেছিলেন তৃণমূল সুপ্রিমো। সে সময় তিনি কংগ্রেসের যুব নেতৃত্ব ছিলেন। তবে এই বিষয়টি কি, পুরো ইতিহাসটি আমরা তুলে ধরবো, আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে আমাদের বিশেষ প্রতিনিধি সত্যজিৎ পাল। তার থেকে পুরো বিষয়টি আমরা জেনে নেওয়ার চেষ্টা করব। প্রথমেই সত্যদা, তোমাকে স্বাগত ট্রাইব টিভিতে। যে বিষয়ে আমরা নজর রাখছি, বামেদের বিরুদ্ধে এই যে তৃণমূলের এত ক্ষোভ কোথা থেকে এলো? দেখো, প্রথমত দীর্ঘ 34 বছর লড়াই। তখন আমরা জানি যে বামফ্রন্ট সরকার যে তৈরি হয়েছিল, তারপর থেকে বামেদের বিরুদ্ধে যে অভিযোগ তুলে আসছিল রাজ্যের তৎকালীন বিরোধী বলো কংগ্রেস, যখন কংগ্রেস ছিলেন, এবং তারপরে তৃণমূল কংগ্রেস তৈরি করেন 1998 সালে। কিন্তু তার আগে তার যে লড়াই, 1984 সালে প্রথমবারের মতো সাংসদ হন যাদবপুর থেকে, এবং তারপর তার দীর্ঘদিন যে লড়াইটা করেছেন শুধু বামেদের বিরুদ্ধে, কারণ একটাই বামেদের হটানো দাবিতে। আর ঠিক সেখানে কংগ্রেসের কোথাও যেন একটা নরম মনোভাব তিনি বুঝতে পারেন, এবং তার যে তোমার মহাকরণ অভিযান ছিল 1993 সালে, সেই অভিযানে তৎকালীন যুবনেত্রী ছিলেন কংগ্রেসের, যার ফলে সেই গুলি চালানোর ঘটনা, এবং তারপর তার যে কথা বলা যায় সে লড়াই গোটা বাংলা দেখেছে, এবং সেই বাংলায় যে সেই লড়াইয়ে কোথাও যেন কংগ্রেসের যে নরম মনোভাব, যার ফলে নতুন দল তৈরি করেন 1998 সালে, এবং তারপর থেকে অল আউট আক্রমণে। দেখো, এই মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বামেদের হাতে আক্রান্ত নেহাত কম হয়নি, কারণ আজ তিনি মুখ্যমন্ত্রী, কিন্তু সেরকম সিকিউরিটি কিন্তু পেতেন না, ফলে বারবার তাকে আক্রান্ত হয়েছে, তার দলের নেতা কর্মীদেরও কিন্তু আক্রান্ত হয়েছে। ফলে স্বাভাবিকভাবেই সেই ক্ষোভ তার যে রয়েছে সেখানে বারবার প্রকাশ পেয়েছে বিভিন্ন সভাতে। আর আজ যে 21শে জুলাই সভা, এবং সেই সভা কেন? কারণ তৎকালীন বামফ্রন্ট সরকার, যেই সরকার আমলে কিন্তু গুলি চালানো হয়েছিল তৎকালীন কংগ্রেস নেতাকর্মীদের উপরে, এবং 13 জন কংগ্রেস কর্মী কিন্তু শহীদ হয়েছিলেন। তারপর থেকেই প্রথমে কংগ্রেস এই শহীদ দিবস পালন করেছে, এবং তৃণমূল কংগ্রেস তৈরি করার পর এই আন্দোলন বা শহীদ দিবস কিন্তু তিনিই পালন করেছেন। এবং বলে সেই শহীদদের স্মরণ এবং নানাবিধ শহীদদের স্মরণ করতে গেলে প্রথমেই বামেদের কথা উঠবে, আর সেখানে বামেদের তার ক্ষোভ সেখানে আজকে তিনি প্রকাশ করলেন এই ধর্মতলার সভায়। কিন্তু এখন সামনে 2026 বিধানসভা নির্বাচন, ফলে তার আগে এই সভা কিন্তু তৃণমূল কংগ্রেস ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটাই শেষ বলা যেতে বলে শহীদ দিবস। ফলে সেইখান থেকেই একদিকে যেমন বামেদের বিরুদ্ধে আক্রমণ করে, ঠিক তেমনই বিজেপিকে কিন্তু আক্রমণ করেন। ফলে সমস্ত কিছু সামনে 2026 বিধানসভা নির্বাচনকে মাথা রেখে, এবং বামেদের বিরুদ্ধে তার যে ক্ষোভ থাকা স্বাভাবিক, কারণ 34 বছর তিনি লড়াই করেছেন সেখানে এই বামফ্রন্টের বিরুদ্ধেই, এবং তার যে আক্রান্ত সেটাই বামফ্রন্টের হাতেই। ফলে সেই কারণে সেই ক্ষোভটা কিন্তু আজ তিনি এই ধর্মতলার সভা কিন্তু তুলে ধরেন। সত্যজিৎদা, আরেকটি বিষয় জানতে যাবো, একবারে নরকঙ্কাল বলে তাদের আখ্যা দেওয়া হলো, এবং পাশাপাশি বলা হচ্ছে রাম বাম শ্যাম সমস্তটাই একই, অর্থাৎ 3 দলকে একই আখ্যা দেওয়া হচ্ছে। অথচ দেখা যাচ্ছে কংগ্রেসের থেকেই উঠে এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, ঠিক এবার কংগ্রেসকেও তো কটাক্ষ করলেন একই সঙ্গে। দেখো, রাজনীতিতে যে কোনো প্রত্যেকটা বিষয়ে সম্ভাবনা শিল্প, রাজনীতিকে বলা হয় সম্ভাবনা শিল্প, অর্থাৎ কে কোনো দলে রয়েছে, পরের দল পাল্টাবে কিনা, বা জোট সমীকরণ কখন কী হবে, সেটা কিন্তু সেই সময়ের উপর নির্ভর করে। ফলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একসময় কংগ্রেসের যুবনেত্রী ছিলেন, আজকের যিনি রাজ্যের বিরোধী দলনেতা তিনিও কিন্তু একসময় তৃণমূল কংগ্রেস ছিলেন, এবং তিনিও কংগ্রেসে ছিলেন। ফলে রাজনৈতিক ব্যক্তিদের দলবদল নতুন কিছু নয়, এবং তার যে রাজনৈতিক বলা যায় রাজনীতির স্ট্যান্ড বা সেই দলের যদি লক্ষ্য সঠিক না থাকে, তারপরে দলবদলটা ঘটে। এবং কংগ্রেসের মনোভাবের কথা বললাম, দেখো, দীর্ঘ 34 বছর যে বামফ্রন্ট সরকার ছিল, কেন্দ্রে ছিল কংগ্রেস সরকার, এবং সেই সরকার সঠিক বা উপযুক্ত পদক্ষেপ কিন্তু নেয়নি বামফ্রন্টের বিরুদ্ধে, এবং যার ফলে যখন তিনি কেন্দ্রের যুব কল্যাণ মন্ত্রী ছিলেন, সেও কিন্তু মন্ত্রীপদ থেকে ইস্তফা দেন। এবং তুমি জানো, নেতাজি নগরের সবাই কিন্তু রীতিমতো গলায় চাদর পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করেন এই মমতা বন্দ্যোপাধ্যায়। এবং তোমাকে আরও সাথে কিছুটা যোগ করবো যে রীতিমতো সংসদে সমাজবাদী পার্টির সাংসদকে কলার ধরেছিলেন এই মুখ্যমন্ত্রী, তার কারণ তার যে আক্রমণ, তার যে লড়াই পুরোটাই কিন্তু ছিল বামফ্রন্টের সরানোর জন্য। ফলে এইখানে তিনি কিন্তু কোনো মতে আপোষ করতে জানি, আর আপোষ করতে চাননি বলেই কংগ্রেসের নরম মনোভাবের জন্য দল বদল করেন। এবং তোমাকে সাথে যোগ করবো যে কংগ্রেসে যখন ছিলেন সৌমেন মিত্রর সঙ্গে তার একটা কিন্তু বিবাদ ছিল, এবং এই সৌমেন মিত্র তিনি প্রদেশ কংগ্রেস সভাপতি ছিলেন, এবং সেই বিবাদের জন্য কোথাও যেন নরম মনোভাবে ফলে কিন্তু দল বদলটা করেন, নতুন দল তৈরি করেন, এবং সেই দল কিন্তু 2011-তে পরিবর্তন ঘটাতে সম্ভব হয়। এবং এই বামফ্রন্টকে নরকঙ্কাল বলার পেছনে দেখো, এই বামফ্রন্ট সরকার যখন ছিল বা তৃণমূল কংগ্রেস যখন ক্ষমতায় ফেরে
আমরা পাঁশকুড় গড়বেতা বিভিন্ন জায়গায় প্রচুর কঙ্কাল উদ্ধার হয়েছে এবং সেখানে অভিযোগ কিন্তু যে তৎকালীন বামফ্রন্ট সরকার অর্থাৎ সিপিএমের একাধিক নেতারা তার বিভিন্ন জায়গায় গণহত্যা চালিয়েছেন এবং কোথাও পুকুরে ফেলে দেওয়া, কোথাও মাটিতে পুঁতে দেওয়া সেই কঙ্কাল কিন্তু উদ্ধার হয়েছে এবং সেই তত্ত্ব কিন্তু আজ তিনি এই ধর্মতলা সবাই তুলে ধরলেন। এবং রাম বাম শ্যাম দেখো, ইদানিং আমরা যদি বলি বিজেপির একসময় বাংলায় 1-2% ভোটের পার্টি ছিল, এই মুহূর্তে বিজেপির ভোট কিন্তু প্রায় 40% মতো ভোট পায়। অর্থাৎ এই যে বিজেপি একসময় 1-2% ভোট ছিল, তাদের ভোটটা এলো কোথায়? বামফ্রন্ট ক্ষমতাচ্যুত হওয়ার পরে কিন্তু বামফ্রন্টের ভোট কমে বিজেপির দিকে এসে, ফলে ঠিক সেইখানেই কিন্তু ইঙ্গিতটা করলেন মুখ্যমন্ত্রী, অর্থাৎ বামেদের ভোট রামে এসছে এবং রাম বাম শ্যাম। ফলে এই যে মুখ্যমন্ত্রী এই আক্রমণ বামফ্রন্টকে একদিকে, ঠিক তেমনই বিজেপিকে, ঠিক তেমন কংগ্রেসকে, অর্থাৎ তার যে লড়াই, তার যে দীর্ঘ লড়াই, একদিকে যেমন কংগ্রেসের অভ্যন্তরীণ নানান পরিস্থিতির জন্য লড়াই করতে হচ্ছে, ঠিক তেমনই বামফ্রন্টের সঙ্গে ঠিক তেমনই এখন কিন্তু লড়াইটা বিজেপির সঙ্গে। সেই তত্ত্বই কিন্তু আজ ধর্মতলা সবাই তুলে দেন। একদম সামনেই 2026, সুতরাং তাকে যে অল আউট আক্রমণে যেতেই হবে, কারণ এই লড়াই কিন্তু যথেষ্ট কঠিন। এবং আজকের মুখ্যমন্ত্রী সবাই দেখো নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং বামফ্রন্টের অপশাসনের প্রশ্ন তুলে কেন্দ্র সরকার হটানোর ডাকও দিচ্ছেন। ফলে 26কে মাথা রেখে আজকের টোটাল পুরো বক্তব্যটা আমি দেখি পুরোটা কিন্তু 2026 বিধানসভা নির্বাচন মাথা রেখে। এখন দেখা যায় আজকের এই সেই সভা তৃণমূল কংগ্রেস নেতাকর্মীরা কতটা উজ্জীবিত করে, কারণ এর আগে আমরা নেতাজির সভায় দেখেছিলাম গত 25শে ফেব্রুয়ারি, সেখানে কিন্তু নেতাকর্মীরা উজ্জীবিত করেছেন। আজও কিন্তু সেই কথা কিন্তু তুলে ধরেন, অধিক সংখ্যক আসক জয় করে ক্ষমতায় ফেরার বার্তা কিন্তু দিলেন। এখন দেখা যাক তৃণমূল কংগ্রেস সেই বিষয়টা কীভাবে এগিয়ে চলে সেটা দেখান। সত্যতা আরেকটি বিষয় জানার চেষ্টা করবো, নো আইডেন্টিটি নো ভোট। মুখ্যমন্ত্রী মানে তৎকালীন সে সময় তৃণমূল ক্ষমা করবেন যুব কংগ্রেসের নেতা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন নো আইডেন্টিটি নো ভোট। ঠিক একইভাবে তার বিরুদ্ধেও তো এখন বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে তাই রোহিঙ্গা অনুপ্রবেশ করানো হচ্ছে, বিজেপির পক্ষ থেকে একাধিক অভিযোগ করা হচ্ছে। অর্থাৎ যে বিষয়ে তিনি আন্দোলন করেছিলেন সেই বিষয় নিয়ে এবার তার বিরুদ্ধেই অভিযোগ। দেখো, এর কিন্তু দীর্ঘ ইতিহাস রয়েছে। তখন 1993 যে সচিত্র পরিচয়ের দাবিতে যে মহাকরণ অভিযানের ডাক দিয়েছিলেন তৎকালীন যুব কংগ্রেস নেত্রী এই মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তারপরে সেই গুলিচালনার ঘটনা ঘটে। এবং তারপরে শুধু তাই না, 2005 সালে যখন তিনি সাংসদ ছিলেন, সে সময় কেন্দ্রে ইউপিএ সরকার, সেখানে কিন্তু তৎকালীন লোকসভা স্পিকার থেকে এক বান্ডিল কাগজ ছুঁড়ে মারেন, তার কারণ এই অনুপ্রবেশকারীকে তার সর্বোচ্চ, অর্থাৎ যখন বিরোধী নেত্রী ছিলেন তখন লড়াই করেছেন এই অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে, আর যখন ক্ষমতায় তার বিরুদ্ধে কিন্তু অভিযোগ উঠছে যে রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের আশ্রয় দেওয়ার। ফলে রাজনীতিতে এই যে পরিবর্তন, দেখো রাজনীতি যে বললাম, রাজনীতিতে সম্ভাবনার শিল্প, অর্থাৎ যখন যে পরিস্থিতি থাকে সেই পরিস্থিতিটা তাকে মানি নেয়। মুখ্য তৃণমূল কংগ্রেসের অন্যতম প্রধান ভোট ব্যাংক হচ্ছে রাজ্যের সংখ্যালঘু ভোট। তুমি জানো 35% প্রায় মুসলিম ভোট আছে এবং সেই ভোটের বেশিরভাগটা কিন্তু তৃণমূল কংগ্রেস পেয়ে আসে। পাশাপাশি হিন্দু ভোট কিছুটা পেলেই ক্ষমতা থাকা একদম নিশ্চিত। ফলে সেই মুসলিম ভোটের বিরুদ্ধে তিনি যে কর্মতেই যাবেন না, এর আগে আমরা এনআরসির বিরুদ্ধে লড়াই করতে দেখেছি, সিএর বিরুদ্ধে লড়াই করতে দেখেছি। ফলে এবারে যে অনুপ্রবেশকারী যেটা বিজেপি সরব হচ্ছে, তার বিরুদ্ধে যে মুখ্যমন্ত্রীর স্ট্যান্ড একদম পরিষ্কার, তা কিন্তু বলার পারে না। কিন্তু দেখো বিরোধী দল তাদের বিরোধিতার অংশ থাকবে, কিন্তু প্রশ্ন হচ্ছে যে সচিত্র পরিচয়ের দাবিতে তিনি লড়াই করেছেন, আজ সেই ইস্যু কিন্তু বিজেপির অভিযোগ তার বিরুদ্ধেই। এখন রাজনৈতিক লড়াই চলবেই। এখন ব্যাপারটা হচ্ছে এই যে বর্তমানে যে বাংলাদেশ পরিস্থিতি বা বলো ভারত পাকিস্তান যুদ্ধের সময় অনুপ্রবেশ নিয়ে সবচেয়ে বেশি মাথাচাড়া দেয়। ফলে এই অনুপ্রবেশকারীদের লড়াই কিন্তু চলবে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তাদের যে সংখ্যালঘু ভোট তাদের বিরুদ্ধে তিনি যে খুব একটা সরব যে হবেন না তা কিন্তু পরিষ্কার। আজকের কথা তিনি বলেছেন যে সমস্ত পরিযায়ী শ্রমিক বিভিন্ন রাজ্যে যান, তারা যদি আক্রান্ত হন, তারা যদি গ্রেপ্তার হন, তারা যোগাযোগ করুন নেতাদের নির্দেশ দিয়ে তাদের বাড়িতে গিয়ে তাদের পাশে দাঁড়ানো। ফলে ইঙ্গিত পরিষ্কার, যে সচিত্র পরিচয়ের দাবিতে বা যে বহিরাগতদের দাবিতে তিনি বিরুদ্ধে লড়াই করেছেন, আর সেই অভিযোগ তার বিরুদ্ধে, এবং সেইখানে দাঁড়িয়ে তিনি কিন্তু আবার সেই তাদের পাশে দাঁড়ানোর বার্তা দিলেন। এখন দেখা যাক রাজনীতি কোন দিকে এগোয়। একবার আজ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ভাষা আন্দোলনের কথা বলেছেন, অর্থাৎ বাংলার বাইরে বাংলায় কথা বলে বাংলাদেশি বলা হচ্ছে, সেক্ষেত্রে তিনি বলেন আগামী দিনে ভাষা আন্দোলনে নামবেন। এই বিষয়টি কীভাবে দেখছেন? দেখো একদমই অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই যে অনুপ্রবেশকারী বিভিন্ন রাজ্যে যেটা চলছে, যে বাংলাদেশি বা রোহিঙ্গা যারা রয়েছেন তাদেরকে বিতাড়িত করার চেষ্টা চলছে, পুশব্যাক করার চেষ্টা চলছে। ফলে এইখানে কিন্তু বারবার অভিযোগটা উঠে আসছে বাংলা, কারণ যে সমস্ত বাংলাদেশ চিহ্নিত হচ্ছে, বাংলাদেশের সঙ্গে আমাদের ভারতবর্ষে বা পশ্চিমবাংলার ভাষাগত একটা মিল রয়েছে, বিভিন্ন শুধু ভাষাগত নয় জাতিগত নানা রকম মিল রয়েছে। ফলে তারা যখন বিভিন্ন রাজ্যে আক্রান্ত হচ্ছেন বা গ্রেপ্তার হচ্ছেন, তারা বাংলা ভাষায় কথা বলছেন, এবং দেখা যাচ্ছে শুধুমাত্র যে সমস্ত বাংলার মানুষ তা না, রোহিঙ্গাওরা গ্রেপ্তার হচ্ছেন, বাংলাদেশের নাগরিকও গ্রেপ্তার হচ্ছে, আর তারা বাংলা ভাষায় কথা বলছেন। ফলে এখানেই কোথাও যেন বাংলা একটা যোগ হচ্ছে।
সেইখানেই কিন্তু মুখ্যমন্ত্রী কিন্তু বার্তা দিলেন যে ভাষা আন্দোলন, অর্থাৎ যে শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলে তাকে গ্রেপ্তার করা হচ্ছে বা তাই বাংলাদেশি বলে দাগি দেওয়া, তার বিরুদ্ধে সরব হলেন আজকের এই ধর্মতলা সভা থেকে। ফলে তুমি জানো কিছুদিন আগে মহারাষ্ট্রে গ্রেপ্তার হয়েছেন, ওড়িশাতেও গ্রেপ্তার হয়েছেন, কর্ণাটক, বিভিন্ন রাজ্যে কিন্তু গ্রেপ্তার হয়েছেন শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলার জন্য, তাকে বাংলাদেশি বলে দেওয়া হয়েছে। এবং প্রত্যেকে যে বাংলাদেশি তা কিন্তু নয়, অনেকে বাংলার নাগরিকও কিন্তু। আজ তো রীতিমতো তিনি একদম কাগজ প্রস্তুত করে এনেছিলেন, প্রত্যেকের নাম তুলে ধরলেন যে এনাদের তিনি নিয়ে এসছেন বাংলায় ফিরিয়ে। একদমই তাই। এবং দেখো শুধুমাত্র আমরা উত্তর দিনাজপুরেও দেখেছি যে রীতিমতো উত্তর দিনাজপুরের নাগরিক তাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল, পরবর্তী তাকে ফ্ল্যাগ মিটিংও তার ফেরত আনা হয়। ফলে এই ঘটনা কিন্তু ঘটছে যে যাদেরকে বাংলাদেশি বলা হচ্ছে সবাই যে শুধুমাত্র বাংলাদেশ তা নয়, এই বাংলার নাগরিককেও তারা হেনস্থার শিকার হচ্ছে শুধুমাত্র বাংলায় কথা বলার জন্য। আর তার বিরুদ্ধে কিন্তু আজ সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তার বিরুদ্ধে শুধু সরব নয়, রীতিমতো ভাষা আন্দোলন শুরুর ডাক দিলেন। ফলে এই বাংলা ভাষা বা বাংলা কথা বলার জন্য যে বাংলাদেশি বলে দাগি দেওয়ার যে চেষ্টা চলছে তার বিরুদ্ধে কিন্তু সরব হলে। কিন্তু তার সাথে আরেকটু যোগ করবো যে যারা যে সমস্ত বাংলাদেশি বলো রোহিঙ্গা যারা গ্রেপ্তার হচ্ছে বিভিন্ন যে রাজ্যে, তাদের কিন্তু যে আধার কার্ড বা ভোটার কার্ড তৈরির এই মাধ্যম কিন্তু বাংলা, অর্থাৎ কোথাও যেন তারা যে ভারতে প্রবেশ করছে বাংলার মাধ্যমে, এবং তার সচিত্র পরিচয়পত্র তৈরি হচ্ছে বাংলায়। এবং একাধিকবার কিন্তু অভিযোগ উঠে আছে যে শাসক দলের নেতারা যারা কিন্তু রীতিমতো প্রত্যক্ষ মদতে কিন্তু তাদের ভোটার কার্ড আধার কার্ড তৈরি হচ্ছে। ফলে এই যোগটা কিন্তু অস্বীকার করা যায় না। কিন্তু মুখ্যমন্ত্রী যেটা বললেন যে বাঙালি হেনস্থা, অর্থাৎ বাংলার নাগরিক যেটা অন্য রাজ্যে হেনস্থা আছেন তার বিরুদ্ধে সরব হলেন আজ কিন্তু ধর্মতলা সভায়। এখন দেখা যাক তিনি যে ভাষা আন্দোলনের কথা বলেন সেই ভাষা আন্দোলন কোন দিকে এগোয়। একদিকে আমরা দেখলাম আজ তৃণমূলের সভা ছিল, শহীদ স্মরণের সভা ছিল কলকাতা, ঠিক একইভাবে আজ উত্তরবঙ্গে ছিল উত্তরকন্যা অভিযান, যেখানে শুভেন্দু অধিকারী ছিলেন। এই বিষয়টিকে কীভাবে দেখছো? একই দিনে দুটো সভা, অর্থাৎ 21 একেবারে বলা যেতে পারে। দেখো 1993-এর 21শে জুলাইয়ের পর বলা চলে বাংলার সংবাদ মাধ্যম বলো প্রত্যেকটা ক্ষেত্রে খবরের শিরোনামে থাকতেন কিন্তু এই মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ তার যে শহীদ দিবস, সেখানে বামফ্রন্ট যখন ক্ষমতা ছিল তারাও কিন্তু এই 21শে জুলাই বলা যেতে পারে তৃণমূল কংগ্রেসকে ওয়াকওভার দিয়েছে, কারণ সেরকম বড় কিন্তু কর্মসূচি কিন্তু রাখতো না। কিন্তু এবারে সেই 21শে জুলাই পাল্টা কিন্তু কাউন্টার এলো, যেখানে রাজ্যের বিরোধী দলনেতা উত্তরকন্যা অভিযানে ডাক দিয়েছেন। ফলে যে 21শে জুলাই তিনি মমতাময় হয়ে থাকতেন, গোটা বাংলা জুড়ে খবরের শিরোনামে থাকতেন, সেটা কিছুটা ভাগ বসালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ফলে সেটাও কিন্তু তৃণমূল কংগ্রেসের একটা যথেষ্ট চিন্তা, কারণ গতকালই তিনি ধর্মতলা যে সভামঞ্চ পরিদর্শন করতে যান, সেখানে তিনি এই কথাই বলেছে তিনি কয়েক দশক ধরে এই দিন পালন করে আসছেন, একটাই উৎসব পালন করেন বা একটাই দিন পালন করেন, অথচ সেখানে বাধা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। ফলে ইঙ্গিত কিন্তু স্পষ্ট যে 21শে জুলাই এককভাবে তৃণমূল কংগ্রেস পালন করে আসতো, সেইখানে কিন্তু আজ কিছুটা খবরে ভাগ বসালেন বলতে পারো, বা তাকে পাল্টা কাউন্টার কিন্তু এলো এই উত্তরকন্যা অভিযানের থেকে। মানে সামনেই 2026, যে বিজেপি যে কোনো মতেই 1 ইঞ্চিও জমি ছেড়ে দেবে না তৃণমূল কংগ্রেসকে, তা কিন্তু পরিষ্কার বিভিন্ন কর্মসূচিতে। কিন্তু আজও মুখ্যমন্ত্রী বলেছেন যে আগামী দিনে বিজেপি যে বড় কর্মসূচি নেবে, কোথাও থেকে কেন্দ্রীয় নেতৃত্বে এসে যদি কোনো সভা সমাবেশ করে, তারা কিন্তু পাল্টা তিনি নামবেন, সভা সমাবেশে ডাক দেবেন। ফলে সামনে 2026 যে রাজনৈতিক উত্তাপ যে বাংলায় বাড়বে, তার আজকের এই 2 সভা থেকেই কিন্তু পরিষ্কার। তার থেকে আমরা সাফ বলতে পারি আগামী 26-এ একদিকে তৃণমূলের পক্ষ থেকে যেভাবে বাংলা বিদ্বেষী বিষয়টি তুলে ধরা হবে, ঠিক একইভাবে এবার বিজেপির পক্ষ থেকে নারী নির্যাতন, নারী নিরাপত্তা বিষয়টি তুলে ধরা হবে। অর্থাৎ 2026-এ এই 2 বিষয় নিয়ে কি এগোবে এই দুটি দল? দেখো রাজনৈতিক পরিস্থিতি বা রাজনৈতিক ইস্যু বলো, সেটা বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তন হতে পারে। আমরা এই সরকারের যদি বলে 2011 থেকে ক্ষমতায় রয়েছে, সরকারের মধ্যে একাধিক অভিযোগ রয়েছে, শিক্ষক নিয়োগ দুর্নীতি বলো, চিটফান্ড কেলেঙ্কারি ছিল, বা আরজিকর বলো, নানাবিধ ইস্যু রয়েছে। কিন্তু তারপরে কিন্তু সরকার কিন্তু বলে যে বারবার কিন্তু নির্বাচনে জিতে এসেছে। 21-এর পর দেখো 2016-তে জয় পেয়েছে, 2021-এ জয় পেয়েছে, এবং বিভিন্ন লোকসভা নির্বাচন এককভাবে কিন্তু ভালো সাফল্য পেয়েছে। ফলে সেখানে জনমত কোথাও যেন একটা প্রশ্ন কিন্তু উঠছে। কিন্তু এই ইস্যু সামনে 2026। সত্যতা, ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে ইন্দ্রজিৎ মজুমদার, তৃণমূলের বিশিষ্ট নেতা, তার সঙ্গে কথা বলবো। ইন্দ্রজিৎ বাবু, আপনাকে স্বাগত ট্রাইব টিভি বাংলায়। যে বিষয়ে আমরা কথা বলছি, আজ উত্তরকন্যা অভিযানে ডাক দেওয়া হয়েছিল বিজেপির পক্ষ থেকে, এই বিষয়টি অর্থাৎ 21 তারিখেই উত্তরকন্যা অভিযান কেন? ইন্দ্রজিৎ বাবু, বিষয়টি কিভাবে দেখছেন? দেখুন, আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে এই যে 21শে জুলাই এর একটা তাৎপর্য আছে, একটা বিরাট তাৎপর্য। এটা শহীদ দিবস, শহীদদেরকে আমরা শ্রদ্ধা জানাই, এবং যাদের রক্তে আত্মবলিদান, যাদের আত্মবলিদানের মাধ্যমে এই তৃণমূল কংগ্রেস আজ শাসন ব্যবস্থায় আছে, আর সেখানে ওনারা একটা মিডিয়া প্রচার পাওয়ার জন্য একদিকে কোর্ট ওনাদের বাঁচিয়ে দিয়েছে যে 10,000-এর বেশি জমায়েত করা যাবে না বলেছে। এমনি যদি বলতো 10,000, তো এমনিও হয়নি, কোর্ট ওনাদের মুখ রক্ষা করে দিয়েছে। কোর্ট বলেছে 10,000-এর বেশি মানুষ যেন না হয়। তা যাই হোক, এইটা একটা বাঁচিয়ে দিয়েছে।
কিন্তু এই ধরনের যে ওনাদের কর্মসূচি এগুলো সাধারণ মানুষ ভালোভাবে কখনোই নেবে না। তার কারণ 21শে জুলাই আজকে নতুন কিছু না, আজ 32 বছর ধরে এটা হয়ে আসছে। তা সুতরাং তারা যে কর্মসূচি নিচ্ছে এই কর্মসূচির কোনো মানে উপযুক্ত নয়, এবং এটা একটা নিজের একটা মানুষের মধ্যে একটা বিভেদ সৃষ্টিকারী রাজনীতি যারা করে তারা এই ধরনের কর্মসূচি নেয়, এটা ভালোভাবে মানুষ নেবে না, অবশ্যই নেবে না। একেবারে ইন্দ্রজিৎ বাবু আরেকটি বিষয় জানার চেষ্টা করব, যেখানে আমরা দেখলাম দক্ষিণবঙ্গে একেবারে জনোচ্ছ্বাস উপচে পড়েছে, প্রচুর মানুষের ভিড় হয়েছে, সমাগম হয়েছে। উত্তরকন্যার দৃশ্যটা কিন্তু ঠিক তেমনটা ছিল না। এই বিষয়টি কিভাবে দেখছেন? অর্থাৎ 26শে নির্বাচনকে মাথায় রেখে যেভাবে বিজেপির এই যে উত্তরকন্যা অভিযান ডাক, সেটি কি সফল হয়েছে, কিভাবে দেখছেন? উত্তরকন্যা অভিযান তো সফল হবে না, তার কারণ 21শে জুলাই এটা মানুষের একটা আবেগ, এখানে জনসমুদ্র হয়েছে, এবং যত দিন হয়েছে আমরা যখন বিরোধী ছিলাম তখনও জনসমুদ্র হয়েছে। সুতরাং এই ভিক্টোরিয়া হাউসের সামনে যে ঘটনা ঘটেছিল 1993 সালে, সেই ঘটনাকে যারা রক্ত দিয়েছিল তাদেরকে আমরা আজকে শ্রদ্ধা জানাচ্ছি, এবং প্রত্যেক বছর। আর এনাদের যে কর্মসূচি, এই কর্মসূচিতে এমনিতেই লোক নেই, তার উপর কোর্ট বলেছে 10,000, এনারা 10,000 লোক জোগাড় করা তো এনাদের কাছে বিরাট ব্যাপার, কারণ এনাদের তো মানুষ সাথে নেই, এনারা শুধু টিভিতে আছেন, মিডিয়াতে আছেন, আর এছাড়া রাস্তায় কোথায় আছে। তাই এরা যে ধরনের রাজনীতি করে, বিভেদমূলক রাজনীতি, সেই রাজনীতি মানুষ কোনোদিনই ভালোভাবে নেয়নি, এবং যত দিন যাবে দেখতে পাবেন আর 9 থেকে 10 মাসের মধ্যে নির্বাচন হবে, আর কটা দিন লাফাবে, তারপরে এনারা আবার যে যার জায়গায় শেষে চলে যাবে। তার কারণ এনারা মানুষকে নিয়ে মানুষের সুখ দুঃখে থাকেন না, শুধু মানুষকে বিপদে চালিত করা রাজনীতি এরা করে, আমি এটাই বলবো। একেবারে ইন্দ্রজিৎ বাবু আরেকটি বিষয় আপনার থেকে জানার চেষ্টা করবো। আজ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বললেন 21শে জুলাই যে ধর্মতলায় যে ডাক দেওয়া হয়েছে সমাবেশে, তার পরিপ্রেক্ষিতে বিজেপির পক্ষ থেকে উত্তরকন্যা অভিযানের ডাক দেওয়া হয়েছে। অর্থাৎ যেখানে তৃণমূলের সভা হচ্ছে সেখানেই উল্টো দিকে বিজেপির সভা হচ্ছে। সেক্ষেত্রে আগামী দিনে সেন্ট্রাল কোনো যদি সভা হয় তৃণমূলের পক্ষ থেকেও সভা করা হবে, এমনটা কিন্তু তৃণমূল সুপ্রিমো বললেন। এই বিষয়টি কিভাবে দেখছেন? দেখুন, এইভাবে যদি এনারা একটা রাজনৈতিক কর্মসূচি, পাল্টা রাজনৈতিক কর্মসূচি করে, সেক্ষেত্রে এটা জনমানুষের একটা সৃষ্টি হয়, বাজে জিনিস সৃষ্টি হয়। সুতরাং ভবিষ্যতের কথা আমাদের নেত্রী যখন বলেছেন, নিশ্চয়ই সেটা ভেবে দেখা হবে। নেত্রীর ওপরে তো আমরা কেউ কথা বলতে পারি না, কারণ নেত্রী জননেত্রী, তিনি যেটা বলে দেবেন সেটাই শিরোধার্য। একেবারে ধন্যবাদ ইন্দ্রজিৎ বাবু আমাদের সঙ্গে থাকার